কি শুধু আমার? এইটা তো তোমারও বাচ্চা, তাই না? তোমার বাচ্চা পেটে নিয়েই তো আমি অসুস্থ হইয়া গেছি। তুমি আমার আর কি বুঝাইবা? তোমার বাচ্চা পেটে নিয়ে অসুস্থ হইলাম, আর তাতেই আমার প্রতি ভালোবাসা কইমা গেল। তুমি আরেকটা বিয়া করো, আমি তোমারে বাধা দিব না। আমি আমার বাপের বাড়ি চইলা যাবো, তুমি বিয়া কইরা সুখে থাকো। মাইয়া মানুষ সব কিছু ভাগ করতে পারলেও তার স্বামীরে ভাগ করতে পারে না। গীতা আর রোহিত সুখী সুন্দরপুর গ্রামে বাস করে। কিছুদিন আগেই ওদের বিয়ে হয়েছিল। গীতা যেমন ভালো মেয়ে, তেমনি রোহিত ভালো ছেলে। ওরা একে অন্যকে বোঝে, তাই ওদের জীবনটা ভালোই চলছে। দর্শক, চলুন দেখি শেষ পর্যন্ত ওদের জীবনে কি ঘটে। গীতা, শুনতাছ? আমি বাজারে যাইতাছি, কি কি লাগবো কও। শাক সবজি আনবা, আর তাজা তাজা টাকি মাছ আনবা। টাকি মাছের ঝোল করবো। টাকি মাছের ঝোল তো তোমার অনেক প্রিয়। আচ্ছা, তাইলে আমি বাজারে যাই। তোমার লাইগা কি কিছু আনমু? তাইলে আমার লাগে কিছু তেঁতুলের আচার কিনাই নাও। তেঁতুলের আচার খাইবা? কেন? ভালো কিছুর কথা বলো। এই সময়ে মাইয়া মানুষের টক খাইবার মন চায়, বুঝলা? তুমি যে কি কও, তোমার কোনো কথাই আমি বুঝি না। আমার কথা বুঝা তোমার কোনো লাভ নাই। যাও, তুমি বাজারে চইলা যাও। ঠিক আছে, তোমার পছন্দের তেঁতুলের আচার নিয়ে আইমু। আর পাশু কাকার দোকান থাইকা তোমার লাইগা গরম গরম জিলাপি কিনে আনমু। তাড়াতাড়ি বাজারে যাও, বেলা ডুইবা গেলে আর বাজার পাইবা না। এরপর রোহিত বাজারের দিকে রওনা দিল। গীতা আর রোহিতের সুখের সংসার, দুজনের ভালোবাসায় পরিপূর্ণ ওদের ছোট্ট সংসার। পাশু কাকা, আমি ভালো আছি, তুমি কেমন আছো গো? হ, আমিও ভালাই আছি। গীতা কেমন আছে রে রোহিত? কাকা, গীতাও ভালো আছে। পাশু কাকা, গীতা কইছে তেঁতুলের আচার নিতে, আর তোমার দোকানের গরম গরম জিলাপিও দিও। তোদের দেখলে মনটা ভইরা যায়, তোরা কত সুখী। শোন রোহিত, এই সুখটা রে সারা জীবন ধইরা রাখিস। গীতার সাথে কখনো খারাপ ব্যবহার করিস না। হ কাকা, গীতা অনেক ভালো একটা মাইয়া, ওর জন্যই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। আমি সবসময় তোগুলোকে দোয়া করি, তোরা সারাটা জীবন সুখে থাক। এরপর রোহিত দরকারি জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গীতা, আমি মাঠে যাইতাছি, আমি দুপুরবেলা বাড়িতে আইসা খাবার খামু। টাকি মাছের ঝোল রান্ধুম, তুমি আইসা খাইও। আর শোনো, এখন আকাশের অবস্থা তেমন ভালো না। বৃষ্টি হইলে বৃষ্টিতে যেন ভিজবা না, বাড়ি চইলা আইসো। ঠিক আছে, তুমি ভাইবো না, আকাশের যা ভাব, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণই দেখি না। এখনকার যা আবহাওয়া, বোঝা যায় না কখন যে রোদ হইব আর কখন বৃষ্টি হইব। এরপর রোহিত কাজ করার জন্য মাঠের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর শুরু হলো প্রচন্ড বৃষ্টি। রোহিত বাড়ি যাওয়ার সময় পেল না, তার আগে বৃষ্টিতে ভিজে গেল।
হায় হায়, তুমি এটা কি করছো? তোমারে না বলছি বৃষ্টিতে ভিজবা না, সেই বৃষ্টিতে ভিজাই বাড়িতে আসলা। এখন যদি জ্বর হয় তখন কি করবা তুমি? কি আর করমু কও, বাড়িতে আসতে আসতে ভিজা গেলাম। তুমি ভাইব না, আমার কিছুই হইব না, বেশি একটা ভিজি নাই। কোনো কিছুরই অবহেলা করতে নাই। শোনো, তুমি গোসল কইরা আসো, আমি টাকি মাছের ঝোল রাঁধছি, টাকি মাছের ঝোল দিয়া ভাত খাইবা। রোহিত গোসল করে নিল। এরপর গীতা আর রোহিত দুপুরে খাবার খেলো। রোহিত আর গীতার ভালোবাসায় ওদের সংসারটা ছোটখাটো একটা স্বর্গে পরিণত হলো। এরপর বিকাল গড়িয়ে রাত হলো। রোহিতের শরীরটা অসুস্থ হয়ে উঠল। রোহিতের প্রচন্ড জ্বর শুরু হলো। তোমারে কত কইরা কইছি বৃষ্টিতে ভিজো না, এখন হইল তো বৃষ্টিতে ভিজা জ্বর হইয়া গেল। এই রাইতের বেলা আমি এখন কি করব? তুমি চিন্তা কইরো না, জ্বর তো এমন বেশি না। তুমি দেখো সকালবেলায় জ্বর কইমা যাইব। তুমি যত যাই কও, তোমার কিছু হইলে আমি খুবই কষ্ট পাই, চিন্তায় আমার ঘুম আসে না। আমি তোমার মাথায় পানি ঢাইলা দিই, জ্বর কিছুটা কমবো। গীতা সারা রাত ঘুমাতে পারে না। ধীরে ধীরে রাত বাড়তে থাকে, রোহিতের জ্বরও বাড়তে থাকে। গীতা রোহিতের মাথায় পানি ঢালে। গীতা সারা রাত ঘুমাতে পারে না। এরপর সকাল হলো। গীতা, তুমি সারা রাত ঘুমাইলা না, এইভাবেই জায়গা রইলা? এখন একটু ঘুমায় নাও। তোমার কিছু হইলে আমার চোখে ঘুম আসে না, তুমি সাইরা ওঠো, তখন ঘুমামো। আমার কপালটা অনেক ভালা, তোমার মতো একটা বউ পাইছি। হইছে, আমি কবিরাজ কাকার কাছে যাইতাছি, ওষুধ নিয়ে আসি। কবিরাজের বাড়ি অনেক দূর, তুমি একা হাইটা হাইটা এত দূর যাইবা কেমনে? তোমার এত দূর যাওয়ার দরকার নাই, আমি এমনিতেই ভালো হইয়া যাবো। তুমি ভাইব না, আমি ঠিক পারবো। এরপর গীতা চলল কবিরাজের কাছে রোহিতের জন্য ওষুধ আনতে। কি রে মা গীতা, তুই? কবিরাজ কাকা, বৃষ্টিতে ভিজা রোহিতের জ্বর আইছে, রাইতের সে সকালে জ্বর বাড়ছে। আপনি কিছু ওষুধ দেন, ভালো ওষুধ দিবেন যেন তাড়াতাড়ি সাইরা ওঠে। ঠিক আছে, আমি কিছু ওষুধ দিতাছি, এগুলো নিয়ে যা, ঠিক মতো খাওয়াইবি, দেখবি জ্বর সাইরা যাইব। এরপর গীতা কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গীতা নিয়মিত মাথায় পানি ঢালে। কবিরাজের দেওয়া ওষুধগুলো নিয়মিত খাওয়াতে লাগলো। এরপর ধীরে ধীরে রোহিত সুস্থ হয়ে উঠল। গীতা, তুমি আমারে অনেক ভালোবাসো, তাই না? তুমি আমার স্বামী, তোমারে ভালোবাসমো না তো কারে ভালোবাসমো কও? তোমার ভালোবাসায় জ্বর থেকে কত তাড়াতাড়ি সাইরা উঠলাম, নাইলে এই জ্বর কি এত তাড়াতাড়ি যাওয়ার? প্রেম ভালোবাসায় পরিপূর্ণ রোহিত আর গীতার সংসার। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। গীতা, বাজারে যাইতাছি, কি কি আনতে হইব কও? শাক সবজি আনবা, আর তোমার জন্য কি আনমু সেটাও কইয়া দাও। তেঁতুলের আচার আনবা। এত তেঁতুলের আচার খাও কেন কও তো? আমাগো ঘরে নতুন মেহমান আইতাছে, তার মানে? তার মানে তুমি বাবা হইবা আর আমি মা হমু, বুঝলা? গীতা, সত্যি কইতাছ? জানো গীতা, আমার মনটা না একবারে ভইরা গেল। রোহিত বাবা হতে চলেছে, এই খবরে খুশিতে রোহিতের মনটা ভরে গেল। এরপর রোহিত বাজারের দিকে রওনা দিল। পাঁচু কাকা, তেঁতুলের আচার আর গরম গরম জিলাপি দাও। পাঁচু কাকা,
একটা খুশির খবর আছে গো। কি খবর রে রোহিত? কাকা, আমি বাবা হইতে যাইতাছি। এইটা তো ভালো খবর। শোন, এই সময় গর্ভবতী মায়েদের ভালো খাবার আর সেবা যত্ন দরকার। ভালো করে ওর দেখাশোনা করিস। হ কাকা, আমি ভালো কইরাই গীতার দেখাশোনা করমু। এরপর রোহিত কেনাকাটা শেষ করে বাড়ির দিকে রওনা দিল। এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। গীতার পেটের বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। বাচ্চার বয়স এখন প্রায় 6 মাস। গীতা ধীরে ধীরে অসুস্থ হয়ে উঠতে লাগলো। ঘরের কাজকর্ম তেমন করতে পারে না, ঠিকমতো রোহিতের দেখাশোনাও করতে পারে না। গীতার পেটে বাচ্চা, গীতা ঠিক মতো বাড়ির কাজকর্ম করতে পারতাছে না। বাচ্চা হইতে এখনো 4-5 মাস বাকি। কি যে করি, বুকের ভেতরটা কেমন যেন খা খা করতেছে। কি যে করবো কিছুই বুঝতে পারতাছি না। রোহিতের মনে বড় ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। গীতার প্রতি রোহিতের অগাধ ভালোবাসায় কি তবে ভাটা পড়তে চলেছে? চলুন দেখি কি হয়। গীতা, কিছু খাইতে দাও, ক্ষুধা লাগছে। তুমি একটু দাঁড়াও, রান্না প্রায় হইয়া গেছে। তুমি গোসল কইরা আসো, আমি ভাত বাইরা দিতাছি। গীতা, তোমার একটা কথা কইতে চাই। কি কথা কও? তোমার পেটে বাচ্চা, তোমার শরীর অসুস্থ থাকে, তুমি ঠিক মতো কাজকর্ম করতে পারতাছ না। রাইতের বেলা ঘুম হয় না, বুকের ভেতরটা কেমন যেন খা খা করে। কইতাছিলাম আমি আরেকটা বিয়া করতে চাই। তুমি এইসব কি কইতাছ? তুমি এমন একটা কথা কইতে পারলা? পেটের বাচ্চা কি শুধু আমার? এইটা তো তোমারও বাচ্চা, তাই না? তোমার বাচ্চা পেটে নিয়েই তো আমি অসুস্থ হইয়া গেছি। গীতা, একটু বোঝার চেষ্টা করো। তুমি আমারে আর কি বুঝাইবা? তোমার বাচ্চা পেটে নিয়ে অসুস্থ হইলাম, আর তাতেই আমার প্রতি ভালোবাসা কইমা গেল। তুমি যখন অসুস্থ ছিলা, সারা রাত জায়গা তোমার সেবা করছি, মাথায় পানি ঢালছি, অনেক পথ হাইটে গিয়া তোমার জন্য ওষুধ আনছি। সারা রাত তোমার চিন্তায় ঘুমাইতে পারি নাই। তোমার প্রতি ভালোবাসা একটুও কমে নাই। কই, আমি তো তোমারে সাইডে যাইতে চাই নাই, আর আজ তুমি এমন একটা কথা কইতে পারলা? গীতা, আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। আমি বুঝা গেছি, আমার লাইগা তোমার আর মায়া নাই। আমি তোমার সুখের পথে কাটা হমো না। তুমি আরেকটা বিয়া করো, আমি তোমারে বাধা দিব না। আমি আমার বাপের বাড়ি চইলা যাবো, তুমি বিয়া কইরা সুখে থাকো। গীতা, তুমি চইলা যাইবা কেন? তুমি আমার সংসারেই থাকো। তোমার জন্য আমার ভালোবাসা আগের মতোই থাকবো, একটুও কমবো না। তুমি যখন আমারে ছাইরা অন্য কাউরে নিয়ে সংসার করবা, তুমি আমারে কতটা ভালোবাসবা তা তো আমি বুঝতাছি। মাইয়া মানুষ সব কিছু ভাগ করতে পারলেও তার স্বামীরে ভাগ করতে পারে না। আমি সব সময় তোমার ভালোই চাই, তুমি ভালো থাইকো। গীতার প্রতি রোহিতের ভালোবাসায় যেন ভাটা পড়ে গেল। ওদের সাজানো সংসারটা এক মুহূর্তেই ভেঙে গেল। এরপর বুক ভরা কষ্ট নিয়ে গীতা রোহিতের বাড়ি ছেড়ে চলে যায়। তাহলে এভাবেই কি নারীর প্রতি পুরুষের ভালোবাসা ফিকে হয়ে যায়? রোহিত, বাড়ি আসস নাকি রে? হ কাকা, আমি বাড়িতেই আছি। গীতা কই? গীতারে তো দেখতাছি না। গীতা ওর বাপের বাড়ি চইলা গেছে। বাচ্চা হইবার লাইগা গেছে, তাই না? কাকা, আমি আবার বিয়া করতে চাই, তাই গীতা বাপের বাড়ি চইলা গেছে। এইটা তুই কি করছস? তুই আবার বিয়া করতে চাস কেন রে? গীতার মতো একটা ভালো মাইয়া তুই আর পাবি? তোদের মধ্যে তো ভালোবাসা ছিল,
কি এমন হইল তোর সংসারটা ভাঙা গেল? গীতার পেটে বাচ্চা। গীতা ঠিক মতো কাজকর্ম করতে পারে না, সারাদিন অসুস্থ থাকে। শুধু এর লাইগে তুই আবার বিয়া করতে চাস? হায় রে বোকা, মাইয়াটার পেটে বাচ্চা, আর তুই তো ওই বাচ্চার বাবা। মাইয়া মানুষের পেটে যখন বাচ্চা থাকে ওরা কি কম কষ্টে থাকে রে? ওদের যে কি কষ্ট হয় সেইটা একটা মাইয়া মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারে না। এই সময় ওদের অনেক আদর যত্ন আর ভালোবাসা দরকার হয়, আর সেইগুলা না কইরা তুই নিজের কথাই ভাবলি তুই আবার বিয়া করতে চাস? পেটে বাচ্চা হওয়ার কারণে যদি স্বামীরা দ্বিতীয় বিয়া করতে চায় তাইলে কি কোনো মাইয়া আর বাচ্চা নিতে চাইব? আচ্ছা কাকা, তাইলে কি আমি ভুল করছি? হ, তুই ভুল করছস, তুই বড় কোনো ভুল করস নাই। তুই যা, গিয়া গীতারে নিয়ে আয়। হ কাকা, গীতা তো আমাগো বাচ্চা পৃথিবীতে আনতে গিয়ে অসুস্থ হয়েছে। হ, ঠিকই তো। এই সময়ে আমার উচিত ওর পাশে থাকা। কাকা, আমি যাইতাছি, এখনই গিয়া ওরে নিয়ে আসবো। হ, তাই কর। রোহিত নিজের ভুল বুঝতে পারল। এরপর গীতাকে ফিরিয়ে আনতে চলল। তুমি কেন আইছো? আমি তো তোমার মুক্তি দিয়েই আইছি। গীতা, আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। তুমি ফিরা চলো, তোমার ছাড়া আমি বাঁচবো না। আমার এখন যা অবস্থা, আমি সারাদিনই অসুস্থ থাকি, তোমার দেখাশোনা করতে পারি না। তুমি আরেকটা বিয়া করো। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। গীতা, আমি আমার ভুল বুঝতে পারছি। তোমার এই সময়ে আমার পাশে থাকাটা খুবই জরুরি, আর আমিও সেই সময় আর একটা বিয়ের কথা ভাবছি। আমার নিজের কাছে এখন খারাপ লাগতেছে। তোমারে ছাড়া আমার চলবো না, আমি তোমারই চাই। গীতা, শুধু এই সময়টাতেই না, বাকি জীবন শুধু তোমার দিকে চাইয়া আমি কাটাইয়া দিতে পারবো। তোমার ভালোবাসা ছাড়া আমি আর কিছুই চাই না। যখন বাপের বাড়ি চলে আসলাম তখন খুবই কষ্ট পাইছিলাম। ভাবছিলাম কি দোষে আমার সাজানো সংসারটা নষ্ট হইয়া গেল। তোমারে ছাইরা আমিও তো থাকতে পারি না। গীতা, চলো আমরা ফিরে যাই আমাগো আপন ঠিকানায়। এরপর গীতা আর রোহিত ওদের আপন ঠিকানায় ফিরে গেল। দর্শক, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। তবে সবচেয়ে বড় কথা হলো, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে কোনো অজুহাতেই স্বামী স্ত্রীর সুখের কাটা হতে পারে না। আর যদি ভালোবাসা না থাকে, তখন স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে নানান অজুহাত এসে দাঁড়ায়।